আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ছাত্র জনতার আন্দোলন ঘিরে 819 জন নিহত, অর্ধেকের বেশি মৃত্যু গুলিতে। আমাদের দেশে গণ আন্দোলন মানুষের বিপক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত করে সাধারণ মানুষের মুখোমুখি করার ঘটনা সম্ভবত স্বাধীন দেশে এটি প্রথম। বিক্ষোভের ধারাবাহিকতায় বাতিল হলো এইচএসসি সমমানের স্থগিত পরীক্ষা। নির্বাচন সামনে রেখে মানুষের মন জয়ে নেতাকর্মীদের পরামর্শ তারেক রহমানের। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত চলছে, শিগগিরই জারি হবে পরোয়ানা। ছাত্র জনতার সাম্প্রতিক আন্দোলন ঘিরে ৮৩ শিশুসহ মোট 819 জনের প্রাণ গেছে, এমনটাই জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি জানায় 455 জন মারা গেছে গুলিতে, আর সারা দেশে আহতের সংখ্যা প্রায় 25,000। বিচার চাই, আমরা কার কাছে বিচার দেই নাই, বলি নাই, আমরা কিছু করি নাই, কার কাছে যাবো, কার কাছে বলবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে মারা যান সিএনজি চালক জাহাঙ্গীর। এখন 3 সন্তানকে নিয়ে অভাব অনটনে দিন কাটছে তার পরিবারের। স্বামী হত্যার বিচার চান মমতাজ। আমি আর কিছু বলতে পারবো না, আমার খুবই খারাপ লাগতেছে। উত্তরায় গুলিতে নিহত 7ম শ্রেণীর শিক্ষার্থী সামিও আমানের হত্যার বিচার চাইতে তার বোন এসেছেন প্রেস ক্লাবে। কারণ একটা দেশে যে এত বড় হত্যাযজ্ঞ হয়েছে, অবশ্যই সরকার প্রধানের নির্দেশ ছাড়া এইরকম গণহত্যা কার্যকর হতে পারে না, কখনোই হতে পারে না। সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায়, জুলাইয়ের 16 তারিখ থেকে 18 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে মারা গেছে 819 জন, যাদের মধ্যে 630 জনের পরিচয় নিশ্চিত করেছে সংগঠনটি। বেশি মৃত্যুর ঘটনা ঢাকা বিভাগে 500 জন। এর মধ্যে আছেন শিক্ষার্থী, শ্রমজীবী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের দেশে গণ আন্দোলন মানুষের বিপক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত করে সাধারণ মানুষের মুখোমুখি করার ঘটনা সম্ভবত স্বাধীন দেশে এটি প্রথম। সংগঠনটি 646 জনের মৃত্যু পর্যালোচনা করে জানিয়েছে 455 জন মারা গেছে গুলিতে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মৃত্যু হয় 375 জনের। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও গণপিটুনিতেও মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের পুলিশ বাহিনী বিডিআর অনেক ধরনের অস্ত্র এবার ব্যবহার করেছে, যেটি আসলে তদন্ত হওয়া দরকার যে এই অস্ত্রগুলি কোন জায়গা থেকে আসলো, অর্থাৎ আমাদের সরকারের কোন জায়গা থেকে আসলো, না বাইরের কোনো শক্তির এই জায়গা অংশগ্রহণ। মানবাধিকার কর্মীরা বলেন, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা তদন্ত এবং প্রতিটি মৃত্যুর ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত। তাদের বাড়িঘর লুটপাট হয়নি, এটা বলার সুযোগ নেই। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের গুলির ভয় উপেক্ষা করেই রাস্তায় নেমেছিল চট্টগ্রামের ছাত্র জনতা। ঝরেছে অনেক রক্ত, কিন্তু তারপরও থামেননি তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। নিজে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও কোটা বিরোধী আন্দোলনে সামনে থেকে চট্টগ্রামের আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাহসে পরিণত হন সবার। প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, যেই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই সোনার বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে তারুণ্যের কোনো বিকল্প নেই। তো আমাদের সেই তারুণ্যকে ধরে রাখতে হবে, আমাদের সেই তরুণদেরকে এগিয়ে যেতে হবে, এবং আমরা তাই করছি, আমরা তরুণরা এগিয়ে যাচ্ছি। চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা ছিল সেদিন একই কাতারে। তাদের গল্প একই রকম।
আমরা তো জানি যে আসলে একটা মেয়েকে কীভাবে ফেস করতে হয়, তারপর সে আবার রাজপথে আন্দোলনে দাঁড়াচ্ছে, সম্মুখ সারিতে দাঁড়িয়ে আছে, তাহলে তার পরিবারের উপরে কি যাবে? আমরা আন্দোলনে আছি, আমাদের কোনো ভয় ভীতি নেই, একসাথে লড়তে হবে, একসাথে রাজপথে থাকতে হবে। 18 তারিখ হচ্ছে নতুন ব্রিজ যেটা হয়, সেখানে আমি গুলিবিদ্ধ হই, আমার হাঁটুতে গুলি লাগে। এরপর থেকে তারিখগুলো ভুলে গেছি, তারিখগুলো আর মনে ছিল না, কারণ ইন্টারনেট বন্ধ, সব কিছু বন্ধ, তারিখগুলো আর আমরা জানি না। এরপরে আরেক দফায় বুলেট লাগে এবং শেষ 4 তারিখ গিয়ে টিয়ার শেল খেয়ে এমন অবস্থা হয় যে আমি চোখে মুখে কিছু দেখি না। আমরা তো কোটা সংস্কার করে ফেলেছি, রাষ্ট্র সংস্কার করছি, আমরা চাই এই যে সংস্কারের ধারাটা শুরু হয়েছে এটা অব্যাহত থাকুক। যে আমি সমন্বয়কেও নাম দেইনি, কারণ আমার বাসায় হুমকি গিয়েছিল, আমার আম্মু 2 দিন হসপিটালে ভর্তি ছিল এই হুমকিটা যাওয়ার পরে। হচ্ছে বিচার বিভাগ, আইন বিভাগের স্বাধীনতা, এটা আসলে যেই সরকারই আসে, মিডিয়া কর্মী হোক কিংবা পুলিশ হোক, র্যাব হোক, সব কিছুকেই তারা নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করে। এই নিয়ন্ত্রণ করার চেষ্টাটা যাতে না করা হয়, যাতে ভবিষ্যতেও পূর্বের মতো কোনো ফ্যাসিস্ট সরকার আমাদের দেশকে এভাবে আগের মতো অবস্থাতে নিয়ে যেতে না পারে। কারণ এত কষ্ট করে এত শহীদের বিনিময়ে যদি আমরা স্বাধীনতা হারিয়ে ফেলি, তাহলে আমাদের আন্দোলন লাভটা কী হবে? আন্দোলনে চট্টগ্রামকে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ। কোটা বিরোধী আন্দোলনে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দেশ সংস্কারে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। এই যে যারা হামলা করেছে, লুটপাট করেছে, ভাঙচুর করেছে, চাঁদাবাজি করছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে। আমাদের যে স্বপ্ন, বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে, সাম্যের বাংলাদেশ হবে, যেখানে সকল ক্ষেত্রে সকল মানুষের সমান সুযোগ সুবিধা থাকবে। দেশের জনগণকে সুশৃঙ্খল হয়ে সংস্কারে সহযোগিতা করে গণ অভ্যুত্থানকে গৌরবে পরিণত করার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 19 জুলাই গুলিতে নিহত হন মাগুরার রাজু আহমেদ। পরিবারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি ঢাকায় চাকরি করতেন রাজু। তাকে হারিয়ে এখন দিশেহারা দরিদ্র এই পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই ঢাকা ছিল উত্তাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় মোহাম্মদপুর এলাকায়। ওই দিন গুলিতে নিহত হয় মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ। সন্তানহারা এ মায়ের বিলাপ যেন থামছেই না। আমার বাবা কত সাবধানে কত হিসেব করে চলে, কি বুদ্ধিমতী কি করলো আমার মনে জীবনের মতো শেষ করে দিল। রাজুর স্বজনরা জানান, প্রথমে রাজুর পায়ে গুলি লাগলেও পরে মৃত্যু নিশ্চিতের জন্য আরো গুলি করা হয়। প্রথম পায়ে গুলি মারলেও আমার ভাই পড়ে গেছিল, যদি ওই রকম থাকতো তাও আমার ভাই বেঁচে থাকতো আমাদের মাঝে। তারপরে কাছে এসে ধরে তারপরে তাই পেটে আর একটা গুলি করে তাই আমার বাইরে মাইরে ফেলাই দিয়ে নিশ্চিত করে সে মারা গেছে। এর বিচার চাই আমি। পরিবারের হাল ধরতে লেখাপড়া শেষ করার আগেই ঢাকায় একটি কুরিয়ার কোম্পানিতে চাকরি করতেন রাজু। আর ওরা যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, আমরা এর অবশ্যই পরিবার থেকে সুষ্ঠু তদন্ত করে এর অবশ্যই শাস্তিমূলক দাবি করে আমরা পরিবার থেকে। রাজু হত্যার বিচার চান সন্তান হারিয়ে দিশেহারা মা ও স্বজনেরা। আমার মনিরে আমার যে সুস্থ বিচার করে। দীপ্ত, বার্তা কক্ষ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। তবে ফলাফল কিভাবে দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এসএসসিতে পাওয়া নম্বরের ভিত্তিতে ম্যাপিং পদ্ধতিতে ফল চান শিক্ষার্থীরা। 30 জুন শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় 9 জুলাই। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে কয়েক দফায় স্থগিত হয় পরীক্ষা। সবশেষ 11 সেপ্টেম্বর থেকে নতুন সূচিতে পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ে ঢুকে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা 18 তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে যান। 6 মাসে পরীক্ষা দিব না, আমাদের অতি শীঘ্রই সাবজেক্ট ম্যাপিং এর নাম্বারে আমাদের নাম্বারটা দেওয়া হোক। আমরা যে আন্দোলনে নামছি সবগুলো যৌক্তিক কারণ নিয়ে আমরা আন্দোলনে নামছি। একটা পরীক্ষা কোনো সময় 6 মাস হতে পারে না। আমরা সাবজেক্ট ম্যাপিং চাচ্ছি। আমাদের এসএসসি কা যেগুলো বাকি 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্ট এসএসসি থেকে আইন না আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্টটা দিয়ে দেয়।
এ সময় বিষয়টি সমাধানের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক সভায় স্থগিত বিষয়গুলোর পরীক্ষা 2 সপ্তাহ পেছানো এবং অর্ধেক প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু তা মানেননি শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকে পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়। আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে, যেগুলো পরীক্ষা হয়েছে, এবং পাশাপাশি আমরা কিভাবে মূল্যায়ন করব সেগুলো নিয়ে আমরা 2-1 দিনের মধ্যে জানিয়ে দেব আপনাদেরকে। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন শিক্ষা হিতৈষী রাশেদা কে চৌধুরী। সরকার যে সিদ্ধান্তটা নিয়েছেন অনেক ভেবেচিন্তেই নিয়েছেন। তারা মাঝে চেষ্টা করেছিলেন যে একটা বিকল্প পথ ভাবা যায় কিনা, সেটাও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়নি। এখন তাদের প্রতি সম্মান জানিয়েই বলতে চাই, আগামীতে তাদের কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। যেমন ধরেন, এরা তো উচ্চশিক্ষায় যাবে, সেখানে এরা হোঁচট খেতে পারে, কারণ হলো তাদের সেরকম যদি প্রস্তুতি না থেকে থাকে। পরীক্ষা ছাড়া ফল এমন পরিস্থিতি যাতে সামনে আর সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন এই শিক্ষা অনুরাগী। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে একটি ফাউন্ডেশন করা হবে। সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে নারীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে অংশ নেন বিভিন্ন খাতে 30 জন প্রতিনিধি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নারী সমন্বয়কও উপস্থিত ছিলেন বৈঠকে। পরে বন, পরিবেশ ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে নারী অধিকার কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের মন জয় করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ লন্ডন থেকে পাঠানো ভিডিও বার্তায় এই পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচনের আয়োজন করবে। লাঞ্ছিত, বঞ্চিত, অধিকারহারা মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন। জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময়। নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান দলটির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেন। সঙ্গে ছিলেন দলের মহাসচিব। এ সময় নেতারা বলেন, সংগ্রাম শুরু করেছিল বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার চূড়ান্ত ফলাফলের দিকে নিয়ে গেছে। 16 বছর আগে এই সরকার পতনের আন্দোলন আমরা শুরু করেছিলাম। শেষ পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে। আজকে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি জনতার অংশগ্রহণে ছাত্র জনতার অভ্যুদয় হয়েছে এবং অভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এখন ভারতে বসে ফের চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে তিনি বলেন, সব জঞ্জাল দূর করে একটি সুন্দর নির্বাচন করার জন্য সময়ের প্রয়োজন। নিঃসন্দেহে প্রশংসার কাজ।
সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 14 দলের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 28 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান, 14 দলের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ মোট 28 জনকে আসামি করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে আসামিদের প্রোফাইল, পত্রিকায় প্রকাশিত খবর ও সাক্ষীর নাম পরিচয়। যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে তাতে আসামিদের সর্বোচ্চ সাজা হতে পারে বলে জানান আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 3-এর 2 ধারায় যে অপরাধগুলো আছে এবং 4-এর 1 ও 4-এর 2 ধারায় এই অপরাধগুলোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং এখন পর্যন্ত ট্রাইব্যুনালের যে 56টি রায় হয়েছে, 1-2টি রায় ছাড়া সকল রায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তবে বর্তমানে ট্রাইব্যুনালে বিচারক সংকট থাকায় পুনর্গঠনের পরই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবে তদন্ত সংস্থা। তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন, ঘটনার পটভূমি রেডি করেছেন। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। এদিকে 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গুলির ঘটনায় শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ও অধ্যাপক মুন্তাসির মামুন সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 25 জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এক আদেশে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। পৃথক আদেশে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুরের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। পর্যায়ক্রমে তাদের জায়গায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি AK মাসুদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চ এই দিন ধার্য করে। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির নিবন্ধন বাতিল চেয়ে সোমবার রিটটি দায়ের করা হয়। এতে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণের চাপে সংকটে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে তা কাটিয়ে উঠতে ঋণদাতা দেশগুলোর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ঋণ সহায়তা দিয়েছে চীন। এর মধ্যে শেষ হওয়া প্রকল্পগুলো হলো কর্ণফুলী টানেল, রাজধানীর দাসেরকান্দিতে পয়ঃশোধনাগার প্ল্যান্ট এবং জাতীয় ডেটা সেন্টার। তবে পদ্মা রেল সংযোগ, চট্টগ্রামের সিঙ্গেল পয়েন্ট মুরিং, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে, PGCBর আওতায় বিদ্যুতের সঞ্চালন লাইন, DPDCর আওতায় বিদ্যুতের বিতরণ ব্যবস্থা, রাজশাহীতে ওয়াসার ভূ উপরিস্থ পানি সরবরাহ প্রকল্প এখনও চলছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত এবং কানাডার রাষ্ট্রদূতের সাথে আলাদা বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন প্রকল্পে চীন $7 বিলিয়ন ঋণ দেবে বলে অঙ্গীকার করেছে। তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট হোক, আর্থিক সাপোর্ট হোক, তা কন্টিনিউ করবে। তিনি জানান, চীনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। যে আমরা যে ঋণ নেই ওটা সাস্টেন করে ফেরত দেবে কিনা, এগুলো কত ইস্যু আছে, এটা হচ্ছে ডিফিকাল্ট। কারণ তাদের সাথে আলাপ করবে, নতুন প্রজেক্ট না, যারা প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ। বাট এইগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান 1000 টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই সরকারের। সহজে এই সমস্ত ডিসিশন নেওয়া যাবে না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা কেন টাকা পুরোপুরি পাননি তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সচিবালয়ে ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। এ সময় আহতরা বলেন, কাগজে কলমে সহায়তার কথা বলা হলেও তা পুরোপুরি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর তহবিল থেকেও প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দেয়া হয়নি। তারা ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন ও দোষীদের বিচার দাবি করেন। ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং বাস্তব চিত্রটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট ও অনেক পুকুর। রাস্তা তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যোগাযোগ। বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করেছে। মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 186 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ক্রমশ প্রভাব হারাচ্ছে ভারত। বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বিষয়টি আরও জোরালোভাবে সামনে এসেছে। এজন্য ভারতের পররাষ্ট্রনীতি ও গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ছাত্র জনতার আন্দোলনে পতনের পর শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। এখন পর্যন্ত বহুদিনের বিশ্বস্ত বন্ধুর আঙিনাতেই আছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের বিষয় কি ভারত আগে থেকে কিছু জানতে পেরেছিল, অথবা তারা শেখ হাসিনা সরকারকে কি সতর্ক করেছিল, নাকি ভারতের দিক থেকে গোয়েন্দা ব্যর্থতা ছিল? এমন প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে। ঘটনা বিশ্লেষণে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দেখা যায়, 10 বছর আগে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন প্রতিবেশী সব দেশের রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। তখন ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে আলোচনায় আসে। তবে দীর্ঘ 3 মেয়াদের টানা ক্ষমতার যতই দিন গেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ততই খারাপ হয়েছে। ভুটান, নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের মতো দেশে ভারতের গ্রহণযোগ্যতা কমেছে। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ। আমেরিকার ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটির ভারতীয় রাজনীতির অধ্যাপক ডক্টর ইরফান নুরুদ্দিন বলেন, দক্ষিণ এশিয়া হলো সারা পৃথিবীতে সবচেয়ে কম সমন্বিত ও সংযুক্ত অঞ্চল। এখানে একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে চলাচল বা আন্তঃসীমানা যোগাযোগ যতটা কঠিন আর জটিল, তেমনটা সারা পৃথিবীর আর কোনো অঞ্চলে নেই। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলের বৃহত্তম রাষ্ট্র হিসেবে প্রতিবেশীদের সাথে সম্পর্কগুলো সহজ করা উচিত ছিল ভারতের। মোদী সরকার হিন্দুত্ববাদকে পররাষ্ট্রনীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিবেশী দেশে দেখা গেছে, সে দেশের সরকার হয়তো ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুঁসছেন। দেশটির এক আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর মুনিরের মতে, মোদীর সরকারের পররাষ্ট্রনীতির রূপায়ণে ভারতের একটি মারাত্মক ভুল রয়েছে, যা হলো ইন্টেলিজেন্স বা গোয়েন্দা অ্যাপারেটাসের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। গোয়েন্দাদের চোখ দিয়ে প্রতিবেশী দেশকে বিচার করার চেষ্টা করলে সঠিক সম্পর্ক রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এ বিশেষজ্ঞ। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল। কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সোমবার তেল আবিব পৌঁছে ব্লিংকেন দাবি করেন নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। এখন হামাসও যেন তা মেনে নেয়। ব্লিংকেন বলেন, ইসরায়েলের বন্দীদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও মন্তব্য জানা যায়নি। ডেমোক্র্যাট দলীয় জাতীয় কনভেনশনে এক আবেগ আপ্লুত বিদায়ী ভাষণ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, ক্ষমতায় থাকাকালে নাগরিকদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন তিনি। ভাষণে আরও বলেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রকে জেতাতে হলে কমলা হ্যারিস ও টিম ওয়ালসকে নির্বাচনে বিজয়ী করতে হবে। সম্মেলনে বাইডেনের আগে মঞ্চে উঠে সবাইকে চমকে দেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। আগামী নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর দৃঢ়তা প্রকাশ করেন তিনি। স্থানীয় সময় সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির 4 দিনের এই সম্মেলন শুরু হয়। বাংলাদেশে হচ্ছে না নারী টি-20 বিশ্বকাপ। অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। অক্টোবরের 3 তারিখ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আসর। তবে আইসিসি জানিয়েছে, আরব আমিরাতে খেলা হলেও বাংলাদেশই থাকবে আনুষ্ঠানিক আয়োজক। সরকার পতনের পর বিসিবিতে চলছে অস্থিরতা। এই অবস্থায় মরার উপর খরার ঘায়ের মতো এলো নারী টি-20 বিশ্বকাপ সরে যাবার খবর। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ইভেন্টের আয়োজক হিসেবে বাদ পড়ল বাংলাদেশ। ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। অবশ্য টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার কথা উঠলে মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। এই সময় শেষ হওয়ার দিনই জানিয়ে দেওয়া হয় 3 অক্টোবর থেকে নারী টি-20 বিশ্বকাপ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। 2021 সালে ওমানের সঙ্গে যৌথভাবে পুরুষদের টি-20 বিশ্বকাপও আয়োজন করেছিল আরব আমিরাত। এর আগে 2014 সালে পুরুষদের পাশাপাশি নারীর টি-20 বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখে সেমিতে পা রেখেছে টাইগার যুবারা। নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচের শুরু থেকে বেশ আগ্রাসী থাকে জুনিয়র টাইগাররা। 17 মিনিটে জালের খোঁজ পায় বাংলাদেশ। রাব্বির ক্রস থেকে মিরাজুলের শটে লিড নেয় বেঙ্গল টাইগাররা। ম্যাচ শেষ হওয়ার কিছু সময় আগে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। পিয়াস নোভার গোলে 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজ জার্সিধারীরা। এরপর 2 ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। আগামী 22 আগস্ট নেপালের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হবার মিশনে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল স্বাগতিক পাকিস্তানের মাঠে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:30টায়। দল হিসেবে খেলে কেবল ম্যাচ নয়, সিরিজ জয়ের প্রত্যয় জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-20 বিশ্বকাপের পর প্রথম বড় কোনো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল, তাও আবার দেশের চরম রাজনৈতিক অস্থিরতার সময় পার করে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। তবে বাইরের সবকিছুকে ঝেড়ে ফেলতেই একটু আগে ভাগে পাকিস্তানে গিয়ে অনুশীলন করে টাইগাররা। সাথে ছিল এ দলের হয়ে মুশফিক মমিনুলদের ম্যাচ খেলার সুযোগ। সব মিলে তাই পাকিস্তান সফরে ভালো ফলের প্রত্যাশা বাংলাদেশের। তবে ম্যাচ আর সিরিজ জিততে অধিনায়কের প্রথম চাওয়া দল হিসেবে পারফর্ম করা। প্রিপারেশন ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশন নিতে পেরেছি। প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছে এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এইবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার। অনেক সমালোচনা আর বিরুদ্ধ প্রচারণার পরও দলে আছেন সাকিব আল হাসান। তার পেশাদারিত্বের উপরই সবচেয়ে বেশি ভরসা শান্তর। আছে ব্যাটার হিসেবে এই সিরিজে নিজেকে ফিরে পাওয়ারও লক্ষ্য। হি ইজ এ প্রফেশনাল ক্রিকেটার। হি প্লেড দিস গেম ফর সো লং, সো হি নোজ হিজ
রোল অ্যান্ড হি নো হাউ টু প্রিপেয়ার, যে যে জায়গায় ল্যাকিংস ছিল এগুলা কতটুকু ইমপ্রুভ করা যায় ওটা নিয়ে কাজ করেছি। ম্যাচের একদিন আগেই প্রথম টেস্টের জন্য একাদশ প্রকাশ করেছে স্বাগতিক পাকিস্তান। দলে আছেন 4 পেসার। এ পর্যন্ত টেস্ট ফরম্যাটে পাকিস্তানের 12 জয়ের বিপরীতে বাংলাদেশের আছে মাত্র একটি ড্র। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ছাত্র জনতার আন্দোলন ঘিরে 819 জন নিহত, অর্ধেকের বেশি মৃত্যু গুলিতে। বিক্ষোভের ধারাবাহিকতায় বাতিল হলো এইচএসসি সমমানের স্থগিত পরীক্ষা। নির্বাচন সামনে রেখে মানুষের মন জয়ে নেতাকর্মীদের পরামর্শ তারেক রহমানের। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত চলছে, শিগগিরই জারি হবে পরোয়ানা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।